আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমরা হিউমিডিটির মধ্যে আপনাদের অ্যাবসলিউট হিউমিডিটি এবং রিলেটিভ হিউমিডিটি এখান থেকে কোশ্চেন আসে। হোয়াট ইজ অ্যাবসলিউট হিউমিডিটি অ্যান্ড হোয়াট ইজ রিলেটিভ হিউমিডিটি, এখান থেকে কোশ্চেন আসে। তো আমরা কি হিউমিডিটির এটা জানি, অ্যাবসলিউট হিউমিডিটি কি এবং রিলেটিভ হিউমিডিটি কি? কারো কোনো আইডিয়া? অ্যাবসলিউট হিউমিডিটি অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি। হিউমিডিটির যে ইয়েটা, আহ, মানে ডেফিনিশনটা, এটা খুবই সহজ ডেফিনেশন এবং এটাকে আমরা ইনশাআল্লাহ কঠিন করব না। ঠিক আছে, এখানে দেখেন, যেমন ধরেন যে আমরা যেমন মানুষকে বিচার করি যে তার পকেটে কত টাকা আছে সেটা দিয়ে। অনেক সময় এইভাবে বিচার করা হয় মানুষকে, কোনো একজন মানুষকে, যে তার সে লোকটার ইয়ে কেমন, সেটা হচ্ছে তার পকেটে কত টাকা আছে সেটার উপর বেস করে। তার পকেটে যদি অনেক বেশি টাকা থাকে তাহলে অনেক সময় দেখা যায় লোকটা খারাপ হলেও ভালো হয়ে যায়, বা কম টাকা থাকলে লোকটা ভালো হলেও খারাপ হয়ে যায়, সেরকম একটা কিছু। তো এই যে যে আমরা যে বাতাসের সমুদ্রে ডুবে আছি, এই বাতাসকে কিভাবে বিচার করা হয়? মানুষকে যেমন তার টাকা দিয়ে, টাকার ওজন দিয়ে বিচার করা হয়, বাতাসকে বিচার করা হয়। দেখেন, এখানে সুন্দর করে একটা জিনিস দেয়া আছে ডেফিনেশনের মধ্যে। বাতাসকে বিচার করা হয় তার ওয়াটার ভেপারের যে ইয়েটা, ওজনটা, সেটার উপর। মাস অফ ওয়াটার ভেপার, মানে কতটুকু ওয়াটার ভেপার আছে বাতাসে, সেটা হচ্ছে তার মানে পরিচয়, বা তার একটা বা মানুষকে যেমন টাকা দিয়ে বিচার করা হয়, বাতাসকে বিচার করা হয় তার তার মধ্যে কতটুকু ওয়াটার ভেপার আছে। কিছু কিছু এরিয়ার বাতাস আছে যেখানে, যেমন ধরেন যে মরুভূমির মধ্যে যদি আপনি যান, ওখানে ওয়াটার ভেপার একদমই কম পাবো। তার মানে ওখানকার হিউমিডিটিটা কম হবে। বা আমরা যদি ইয়েতে যাই, কোনো সমুদ্রের আশেপাশে, বা যেখানে হ্রদ টদ এই ধরনের প্রচুর সারফেস ওয়াটার আছে, এই ধরনের কোনো এরিয়ার আশেপাশে যাই, তাহলে ওখানে আমরা ওখানকার বাতাসে প্রচুর পানি পাবো, আহ, ইয়েটা পাবো, হিউমিডিটিটা বেশি পাবো। ঠিক আছে। তো এই হিউমিডিটির যে ব্যাপারটা, সেটা হলো, ধরেন আমরা আমাদের আমরা যেখানে আছি সেখান থেকে, ধরেন কোনো একটা লেকচার রুম, লেকচার রুমের হিউমিডিটি কত সেটা আমরা কিভাবে মেজার করতে পারি? লেকচার রুমের যে এয়ার, সেই এয়ার এয়ার নেওয়া হলো লেকচার রুমের থেকে 1 লিটার আমরা এয়ার নিলাম। ঠিক আছে। তো 1 লিটার এয়ার নিয়ে, ধরেন আমরা 1 লিটার এয়ার নিলাম লেকচার রুম থেকে, 1 লিটার এয়ার নিয়ে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ওই এয়ারের মধ্যে কতটুকু ওয়াটার ভেপার আছে সেটা আমরা আলাদা করব। ঠিক আছে। এবং ওয়াটার ভেপার আলাদা করে আমরা ওজন দিব। ওজন দিয়ে যদি পাই যে 17 মিলিগ্রাম, ধরলাম 17 মিলিগ্রাম আছে, তাহলে ওই ইসের হিউমিডিটি হচ্ছে 17 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। অ্যাবসলিউট হিউমিডিটি হচ্ছে যে কারো পকেটে কত টাকা আছে, এইটা একদম অ্যাবসলিউটলি কত টাকা আছে, তার ব্যাংকে কত টাকা আছে, বা তার আহ, সে কত টাকা মালিক, সেটা বিষয়। এই মুহূর্তে তার পকেটে কত টাকা আছে, এটা দিয়ে যেমন মানুষের ওজন, ঠিক একই রকম যে এই মুহূর্তে বাতাসে কতটুকু ওয়াটার ভেপার আছে, তার ওজন কত, সেটা দিয়ে আমরা অ্যাবসলিউট হিউমিডিটি মেজার করি। ঠিক আছে। আর রিলেটিভ হিউমিডিটির এক্সাম্পলটা আবার ভিন্ন। আমরা যেমন ধরেন যে আহ, মানে আহ, আবহাওয়ার যে ইয়ে দেখি না, ওয়েদার কাস্ট দেখি, ওয়েদার কাস্টে হিউমিডিটি সবসময় পার্সেন্টেজ অনুযায়ী প্রকাশ করা হয়। দেখবেন যে বাতাসে হিউমিডিটি বলছে 30% বা 40% বা 50 বা 60, এরকম বলা হয়। ঠিক আছে। এই হিউমিডিটিটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি এটা হচ্ছে সাধারণত একটা রেশিও। ঠিক আছে। সে হিউমিডিটি বলছে
এই ধরনের কোনো এরিয়ার আশেপাশে যাই, তাহলে ওখানে আমরা ওখানকার বাতাসে প্রচুর পানি পাবো, মানে আহ ইয়াটা পাবো। যদি ইয়াতে যাই, টাকার ওজন দিয়ে বিচার করা হয়, বাতাসকে বিচার করা হয়, দেখেন এখানে সুন্দর করে একটা জিনিস দেয়া আছে ডেফিনেশনের মধ্যে। বাতাসকে বিচার করা হয় তার ওয়াটার ভেপারের যে ইয়েটা, ওজনটা, সেটার উপর। মাস অফ ওয়াটার ভেপার, মানে কতটুকু ওয়াটার ভেপার আছে বাতাসে, সেটা হচ্ছে তার মানে পরিচয়, বা তার মানে একটা বা মানুষকে যেমন টাকা দিয়ে বিচার করা হয়, বাতাসকে বিচার করা হয় তার তার মধ্যে কতটুকু ওয়াটার ভেপার আছে। কিছু কিছু এরিয়ার বাতাস আছে যেখানে, যেমন ধরেন যে মরুভূমির মধ্যে যদি আপনি যান, ওখানে মানে ওয়াটার ভেপার একদমই কম পাবো। তার মানে ওখানকার হিউমিডিটিটা কম হবে। বা আমরা যদি ইয়েতে যাই, কোনো সমুদ্রের আশেপাশে, বা যেখানে হ্রদ টদ এই ধরনের প্রচুর সারফেস ওয়াটার আছে, এই ধরনের কোনো এরিয়ার আশেপাশে যাই, তাহলে ওখানে আমরা ওখানকার বাতাসে প্রচুর পানি পাবো, মানে আহ, ইয়াটা পাবো, হিউমিডিটিটা বেশি পাবো। ঠিক আছে। তো এই হিউমিডিটির যে ব্যাপারটা, সেটা হলো ধরেন আমরা আমাদের আমরা যেখানে আছি সেখান থেকে, ধরেন কোনো একটা লেকচার রুম, লেকচার রুমের হিউমিডিটি কত সেটা আমরা কিভাবে মেজার করতে পারি। লেকচার রুমের যে এয়ার, সেই এয়ার এয়ার নেওয়া হলো লেকচার রুমের থেকে 1 লিটার আমরা এয়ার নিলাম। ঠিক আছে। তো 1 লিটার এয়ার নিয়ে, ধরেন আমরা 1 লিটার এয়ার নিলাম লেকচার রুম থেকে, 1 লিটার এয়ার নিয়ে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ওই এয়ারের মধ্যে কতটুকু ওয়াটার ভেপার আছে সেটা আমরা আলাদা করব। ঠিক আছে। এবং ওয়াটার ভেপার আলাদা করে আমরা ওজন দিব। ওজন দিয়ে যদি পাই যে 17 মিলিগ্রাম, ধরলাম 17 মিলিগ্রাম আছে, তাহলে ওই ইসের হিউমিডিটি হচ্ছে 17 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। অ্যাবসলিউট হিউমিডিটি হচ্ছে যে কারো পকেটে কত টাকা আছে, এইটা একদম অ্যাবসলিউটলি কত টাকা আছে, তার ব্যাংকে কত টাকা আছে, বা তার আহ, সে কত টাকা মালিক সেটা বিষয়। এই মুহূর্তে তার পকেটে কত টাকা আছে, এটা দিয়ে যেমন মানুষের ওজন, ঠিক একই রকম যে এই মুহূর্তে বাতাসে কতটুকু ওয়াটার ভেপার আছে, তার ওজন কত, সেটা দিয়ে আমরা অ্যাবসলিউট হিউমিডিটি মেজার করি। ঠিক আছে। আর রিলেটিভ হিউমিডিটির এক্সাম্পলটা আবার ভিন্ন। আমরা যেমন ধরেন যে আহ, মানে আহ, আবহাওয়ার যে ইয়া দেখি না, ওয়েদার কাস্ট দেখি, ওয়েদার কাস্টে হিউমিডিটি সবসময় পার্সেন্টেজ অনুযায়ী প্রকাশ করা হয়। দেখবেন যে মানে বাতাসে হিউমিডিটি বলছে 30% বা 40% বা 50 বা 60, এরকম বলা হয়। ঠিক আছে। এই হিউমিডিটিটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি এটা হচ্ছে সাধারণত একটা রেশিও। ঠিক আছে। রিলেটিভ হিউমিডিটিটা মানে এটা এটা কেমন রেশিও সেটা বলছি। আপনাদের কি ইয়া সম্পর্কে ওই স্যাচুরেটেড ভ্যাপার প্রেশারটা মনে আছে? যে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার বলতে আমরা কি মিন করেছিলাম? স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার যদি মনে না থাকে, তাহলে আসলে রিলেটিভ হিউমিডিটিটা বোঝা মুশকিল। নেই ফিজিক্স, কষ্ট করতে পারবেন 2-3টা দিন? দিতে পারছেন না, বা আপনাদের মানে বুঝতে পারলে করি, না পারলে ভাই না। অ্যাবসলিউট যতটুকু থাকে, তাই তো। ধরেন আমি কক্সবাজার থেকে আমি এক বাতাসের শাওলিন আজমির আপনার, আমি যাদের আহ, আচ্ছা, অ্যাবসলিউট হিউমিডিটি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার দেরি দেরি হয় হোক প্লিজ, আমি যাদের যাদের জিজ্ঞেস করবো আনসার দিবেন। হিউমিডিটি বলতে আমরা কি বুঝি? স্যার মানে হচ্ছে অ্যাবসলিউট নির- হিউমিডিটি হচ্ছে নির্দিষ্ট জি, একজন মানে করে বলেন। মানে বাতাসের মানে নির্দিষ্ট আয়তনের বাতাসে যতটুকু মানে আহ, পানির পরিমাণ অথবা জলীয় বাষ্পের পরিমাণ থাকে ওইটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। অ্যাবসলিউট যতটুকু থাকে, তাই তো। ধরেন
আমি কক্সবাজার থেকে আমি 1 লিটার এয়ার নিলাম। এয়ার নিয়ে দেখলাম যে ওখানকার এয়ারে ওয়াটার ভ্যাপার যা আছে ওইটাকে ওজন দিয়ে আমি পেলাম হচ্ছে ধরেন 30 মিলিগ্রামের মতো। তাহলে ওইখানকার হিউমিডিটি কত হবে কক্সবাজারে? অ্যাবসলিউট হিউমিডিটি 30 মিলিগ্রাম। 1 লিটার এয়ার 30 মিলিগ্রাম কি? 30 মিলিগ্রাম, শুধু 30 মিলিগ্রাম বললে হবে না। 30 মিলিগ্রাম পার লিটার। এটা পার লিটার। পার লিটার। দিস ইজ অ্যাবসলিউট হিউমিডিটি অফ দ্য এয়ার অফ কক্সেস বাজার। আর ধরেন ঢাকায় আমরা একটা এয়ার নিলাম ঢাকার থেকে 1 লিটার এয়ার, এবং এই 1 লিটার এয়ার এর যত ওয়াটার ভ্যাপার আছে সেটাকে এক করে ওজন দিয়ে পেলাম ধরেন 15 মিলিগ্রামের মতো। তাহলে ঢাকার এয়ারের অ্যাবসলিউট হিউমিডিটি কত হবে? 9 মিলিগ্রাম পার লিটার। 15 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, ঠিক আছে। আমি যাকে যাকে জিজ্ঞেস করব দয়া করে তারা তারা উত্তর দিবেন, ঠিক আছে? আচ্ছা, সৌমিত্র এবং শারমিন আক্তার, আমরা মানে গত ক্লাসের যে স্যাচুরেটেড ভ্যাপার প্রেসারের ব্যাপার পাত্রে আমরা কিছু পানি রেখেছি। আচ্ছা, এই টেম্পারেচার পানির পাত্রের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো এই 20 ডিগ্রি সেলসিয়াসে এখানকার ওয়াটার মলিকুলের একটা এভারেজ মোশন থাকবে। আচ্ছা, এই এভারেজ মোশনের বাইরে কিছু মানে এক্সট্রা মলিকুল থাকবে, সেগুলা কিরকম সৌমিত্র বলেন তো দেখি, মনে আছে কিনা? এভারেজ মোশন আছে 20 ডিগ্রি সেলসিয়াসে, মূলত টেম্পারেচারের সাথে মলিকুলের তো মোশন রিলেটেড। তো 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এভারেজ মোশন থাকবে, এবং এই মোশনের বাইরেও কিছু মলিকুল থাকবে। সেই মলিকুল গুলা কি কি বলেন তো? আর আমার স্যার লাস্ট ক্লাসটা স্যার পড়া হয়নি স্যার। আমার তো স্যার কারণ আমি গত ক্লাসটা আবার শুরু থেকে করাতে পারবো না। রিলেটিভ হিউমিডিটিতে যাই। রিলেটিভ হিউমিডিটি এটা হচ্ছে একটা রেশিও, ঠিক আছে? এটা হচ্ছে একটা রেশিও। রেশিওটা কিসের রেশিও? ধরেন যে কোনো এয়ারের যে কোনো এয়ারের একটা নির্দিষ্ট টেম্পারেচারে সে কতটুকু ওয়াটার ভ্যাপার ধরে রাখতে পারবে সেটা নির্দিষ্ট। এর বেশি ওয়াটার ভ্যাপার সে ধরে রাখতে পারবে না। আবার বলছি, একটা নির্দিষ্ট টেম্পারেচারে, যেমন ধরেন 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটা নির্দিষ্ট ভলিউমের এয়ার, ধরলাম 1 লিটার এয়ার, সে কতটুকু ওয়াটার ভ্যাপার সর্বোচ্চ ধরে রাখতে পারবে এইটা নির্দিষ্ট। সেটা হচ্ছে 17 মিলিগ্রাম ওয়াটার ভ্যাপার। খেয়াল করেন, যদি কোনো একটা এয়ারের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস হয়, এবং 1 লিটার এয়ার আমরা যদি 20 ডিগ্রি সেলসিয়াসে 1 লিটার এয়ার যদি আমরা করি, তো ওই 1 লিটার এয়ার সর্বোচ্চ কতটুকু ওয়াটার ভ্যাপার ধরে রাখতে পারবে সেটার পরিমাণ হচ্ছে 17 মিলিগ্রাম। আপনি যদি এর চেয়ে বেশি ওয়াটার ভ্যাপার দেন ওই 1 লিটার এয়ারে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে সেটা মানে হয়ে জমা হবে, ড্রপলেট হয়ে জমা হবে, ঠিক আছে? মানে সেটা বেসিক্যালি ভ্যাপার হয়ে থাকতে পারবে না, ঠিক আছে? তো এই যে যে রিলেটিভ হিউমিডিটি হচ্ছে একটা রেশিও। কিসের রেশিও? ধরেন ঢাকার এয়ারে ঢাকার এয়ারে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 লিটার এয়ার আমরা নিলাম। 1 লিটার এয়ার নিয়ে দেখলাম ওখানে 8.5 মিলিগ্রাম ওয়াটার ভ্যাপার আছে, ঠিক আছে? 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 লিটার এয়ার নিয়ে আমরা পেলাম 8.5 মিলিগ্রাম ওয়াটার ভ্যাপার আছে, ঠিক আছে? তাহলে
ঢাকার এয়ারে যতটুকু ওয়াটার ভ্যাপার আছে সেটা হচ্ছে 8.5 মিলিগ্রাম। আর এই যে যে 1 লিটার এয়ার 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সর্বোচ্চ কতটুকু ওয়াটার ভ্যাপার ধরে রাখতে পারে সেটার রেশিওটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। তো এটা আপনি যদি এই এক্সাম্পল দিয়ে না বুঝেন, আপনাকে একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। ধরেন ডিএ পাস করার পরে এভারেজ এভারেজ 1 লাখ টাকা মানে কর্পোরেটে ইনকাম করে। তো ডিএ পাস করার পরে কেউ যদি মানে খুব বেশি পরিশ্রম করে, তাহলে হয়তো বা দিন রাত পরিশ্রম করলে 5 লাখ টাকা ইনকাম করতে পারে। তো এই যে যে ধরেন আপনার এক বন্ধু, সে ডিএ পাস করেছে, পাস করে এখন সে 1 লাখ টাকা ইনকাম করছে, 1 লাখ টাকা ইনকাম করছে। তো এখন যদি আপনি হিসেব করেন যে বন্ধু তুমি তো 1 লাখ টাকা ইনকাম করছো, কিন্তু ডিএ পাস করে কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তো এই যে যে সে সর্বোচ্চ যত ইনকাম করা যায় তার কত পার্সেন্ট ইনকাম করছে, সেটা হচ্ছে 20%। সর্বোচ্চ 5 লাখ টাকা ইনকাম করা যেত, সে ইনকাম করছে 1 লাখ। ঠিক একই রকম 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 লিটার এয়ার সর্বোচ্চ ধরে রাখতে পারে 17 মিলিগ্রাম। ঢাকার বাতাসে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 লিটার এয়ার ধরে রাখছে 17 মিলিগ্রামের অর্ধেক, 8.5 মিলিগ্রাম। তাহলে এটার রিলেটিভ হিউমিডিটিটা কেমন হবে? সৌমিত্র বলেন তো দেখি। রিলেটিভ হিউমিডিটি হচ্ছে স্যার ওই যে স্যার দুইটার রেশিও স্যার। হ্যাঁ, সর্বোচ্চ যা ধরে রাখতে পারে আর যা মানে স্যার আছে। সর্বোচ্চ স্যার যতটুকু পারবে, হ্যাঁ জি স্যার, এই দুইটার স্যার রেশিও, এটাই তাহলে স্যার কত রিলেটিভ হতে পারে? হিউমিডিটি। সর্বোচ্চ তো 17, হ্যাঁ। আর আহ, জি স্যার। আছে হচ্ছে 8.5। তাহলে কত অর্ধেক। পার্সেন্ট? কত পার্সেন্ট? 50% স্যার। 50%, ইয়েস। তাহলে রিলেটিভ হিউমিডিটিটা বোঝা গেল। আর অ্যাবসলিউট হিউমিডিটি, জি স্যার। অ্যাবসলিউট হিউমিডিটি হচ্ছে কতটুকু ওয়াটার ভ্যাপার আছে। এটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি, কতটুকু ওয়াটার ভ্যাপার আছে 1 লিটার এয়ারে, দ্যাট ইজ অ্যাবসলিউট। আর রিলেটিভ হলো সর্বোচ্চ কতটুকু, যতটুকু ধরে রাখতে পারে তার কত পার্সেন্ট আছে। ঠিক আছে। আচ্ছা, আমি এবার আহ, ইয়ে কি বলে ভলান্টিয়ার চেঞ্জ করছি। ফারজানা আক্তার রুমা এবং চয়ন ভৌমিক, এই দুইজন আপনারা বলবেন আমরা 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি দেখেছি যে 1 লিটার এয়ার 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 লিটার এয়ার সর্বোচ্চ ধরে রাখতে পারে 17 মিলিগ্রাম ওয়াটার ভ্যাপার। ঠিক আছে। তো টেম্পারেচার যদি আমরা বাড়াই, ধরেন 37 ডিগ্রি সেলসিয়াস করলাম, এখন পারে সর্বোচ্চ 17, বাট এখনকার এয়ার এয়ার সে কি ওয়াটার ওয়াটার ভ্যাপার ওই কি আহ, কাকে জিজ্ঞেস করা হয়েছিল? শারমিনা এয়ার ধরে রাখতে পারে। আচ্ছা, তো টেম্পারেচার যদি বাড়ানো হয় 37 ডিগ্রি সেলসিয়াস, এটা ছিল শীতকালের, উইন্টারের এয়ার। এখন গরমের বাতাস, 1 লিটার বাতাস, সে কি সর্বোচ্চ 17 মিলিগ্রাম ধরে রাখতে পারবে নাকি তার চেয়ে বেশি? স্যার তার চেয়ে বেশি। তার চেয়ে বেশি, ইয়েস, 44 মিলিগ্রাম।
সর্বোচ্চ 44 মিলিগ্রাম ধরে রাখতে পারবে। আচ্ছা, এখন ধরেন ঢাকার বাতাসে আজকে 1 লিটার এয়ারে পাওয়া গেল 22 মিলিগ্রাম ওয়াটার ভেপার, তাহলে অ্যাবসলিউট হিউমিডিটি কত আর রিলেটিভ হিউমিডিটি কত? চয়ন এবং রুমা, আপনারা এটা বলবেন। ঢাকার বাতাসে 1 লিটার এয়ারে 22 মিলিগ্রাম ওয়াটার ভেপার পাওয়া গেছে, এখন অ্যাবসলিউট হিউমিডিটি কত এবং রিলেটিভ হিউমিডিটি কত? স্যার অ্যাবসলিউট তো 22, আর বাইশ রিলেটিভ হিউমিডিটির বাইশ জন্য এককটা মিলিতে বললে। স্যার স্যার 22 মিলিগ্রাম পার লিটার। ইয়েস, অ্যাবসলিউট, আর ওকে। রিলেটিভটার জন্য টেম্পারেচারটা জানতে হবে, আর ওই টেম্পারেচার, যেহেতু আজকের টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বাইশ আর সর্ব- স্যার সর্বোচ্চটা কত স্যার? 44 স্যার। এই যে সাড়ে 44। 44। হ্যাঁ, স্যার 44 হলে স্যার 22 দোকানে 44, স্যার 50%, স্যার। 50%, তাই তো? জি স্যার। এই তো গুড, এই তো ধরতে পারছেন। আচ্ছা, এবার আসেন। এবার রিয়াজুল হাসান এবং নিশাত, ঢাকার বাতাসে এরকম আমরা একটা পেলাম, 17 মিলিগ্রাম ওয়াটার ভ্যাপার পেলাম, ঠিক আছে? তাহলে অ্যাবসলিউট হিউমিডিটিটা কত হবে? 17 মিলিগ্রাম ওয়াটার ভ্যাপার যদি থাকে 1 লিটারে, অ্যাবসলিউট হিউমিডিটি? 17 মিলিগ্রাম পার লিটার। ইয়েস, গুড। আর রিলেটিভ হিউমিডিটি? রিলেটিভ হিউমিডিটির জন্য আমি আপনাদের একটা হেল্প করছি। 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 লিটার এয়ার সর্বোচ্চ ধরে রাখতে পারে 34 মিলিগ্রাম ওয়াটার ভ্যাপার। এবার বলেন দেখি। সর্বোচ্চ 34 ধরে রাখতে পারে, সর্বোচ্চ 34, আর আছে হচ্ছে 17। তাহলে রিলেটিভ হিউমিডিটি কত? 50%। ইয়েস, 50%, ইয়েস, 50%। এটার সহজ কি আপনাদের মানে কষ্ট হচ্ছে কেন? আমি যদি এইটুকু আগে বলে দিতাম তাহলে এই কষ্টটা হইতো না। মাস প্রেজেন্ট ডিভাইডেড বাই মাস রিকোয়ার্ড টু স্যাচুরেট ইন্টু 100, এই ব্যাস। মানে কি কতটুকু আছে? মাস প্রেজেন্ট 17, আর স্যাচুরেশনে কতটুকু লাগে? 34, 100 দিয়ে গুণ করেন, পার্সেন্টেজ দিয়ে দেন, দ্যাট ইজ ইয়া এটার 17। তাহলে রিলেটিভ হিউমিডিটি কত? 50%। ইয়েস, 50%, ইয়েস, 50%। এটার সহজ কি আপনাদের মানে কষ্ট হচ্ছে কেন? আমি যদি এইটুকু আগে বলে দিতাম তাহলে এই কষ্টটা হইতো না। মাস প্রেজেন্ট ডিভাইডেড বাই মাস রিকোয়ার্ড টু স্যাচুরেট ইন্টু 100, এই ব্যাস। মানে কি কতটুকু আছে? মাস প্রেজেন্ট 17, আর স্যাচুরেশনে কতটুকু লাগে? 34, 100 দিয়ে গুণ করেন, পার্সেন্টেজ দিয়ে দেন, দ্যাট ইজ তাহলে কত হয়? 17 ভাগ 34, 2, 50%। বোঝা গেছে? জি, বুঝছি। ওকে, তাহলে আমরা অ্যাবসলিউট হিউমিডিটি বুঝলাম, রিলেটিভ হিউমিডিটি বুঝলাম। তাহলে এই রিলেটিভ হিউমিডিটিটাই কিন্তু আসলে আমাদের সমস্ত
মানে আমাদের অসুখী হওয়ার জন্য এই রিলেটিভ হিউমিডিটিটাই দায়ী। মানে হচ্ছে আমরা সিনোনিমাসলি যদি চিন্তা করি যে আমার কাছে কি আছে সেটা অ্যাবসলিউট আমার, ঠিক আছে, আমার কাছে 2 টাকা থাকলেও আমার, আমার কাছে 5 টাকা থাকলেও আমার। তো যখনই আমি চিন্তা করব যে আমার কলিগের কাছে 5 লাখ টাকা আছে, বাট আমার কাছে 5,000 টাকাও নাই, তখন আমি অসুখী হব। এই যে যে রিলেটিভ ব্যাপারটা, এটাই কিন্তু রিলেটিভ হিউমিডিটির মতোই সিনোনিমাস, যে কতটুকু এয়ারে কতটুকু ওয়াটার কন্টেন্ট আছে দ্যাট ইজ অ্যাবসলিউট, বাট যখন আমরা সর্বোচ্চ কতটুকু ধরে রাখে সেটার সাথে কম্প্যারিজনে যাব, সেটা হবে রিলেটিভ। আচ্ছা, এখন আমরা এই স্যার হিউমিডিটি, সংজ্ঞাটা স্যার কিভাবে বলবো স্যার, ওইটা ওইটা একটু আচ্ছা সংজ্ঞাটা, প্লিজ। সংজ্ঞাটা এই অ্যাবসলিউট হিউমিডিটি এবং রিলেটিভ হিউমিডিটি আমি ওই ইয়াতে দিয়ে দিয়েছি, ওই পিডিএফ এ দিয়ে দিয়েছি। তারপর আপনি যেহেতু জিজ্ঞেস করলেন আমি বলছি। অ্যাবসলিউট হিউমিডিটি হচ্ছে, অ্যাবসলিউট হিউমিডিটি ইজ দ্য মাস অফ ওয়াটার ভ্যাপার প্রেজেন্ট ইন এ গিভেন ভলিউম অফ এয়ার। মাস অফ ওয়াটার ভ্যাপার প্রেজেন্ট ইন এ গিভেন ভলিউম অফ এয়ার, এটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট ভলিউমের বাতাসে কতটুকু ওয়াটার ভ্যাপার আছে, এটাই অ্যাবসলিউট হিউমিডিটি। আর রিলেটিভ হিউমিডিটি ইজ দ্য রেশিও, এটা একটা রেশিও অফ দ্য মাস অফ ওয়াটার ভ্যাপার ইন এ গিভেন ভলিউম অফ এয়ার টু দ্য মাস রিকোয়ার্ড টু স্যাচুরেট দ্যাট গিভেন ভলিউম অফ এয়ার এট দ্য সেম টেম্পারেচার। বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন এই যে যে আপনার ইয়াটা হিউমিডিটির ইয়াটা কি, আহ, মানে অ্যানেস্থেটিক যে ইমপ্লিকেশন এটা কি, বা হিউমিডিটির রোলটা কি, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, বা আমরা হিউমিডিটি কি কি দিয়ে মেজার করতে পারি আগে সেই একটা সুন্দর ইনস্ট্রুমেন্টস আছে। সেই ইনস্ট্রুমেন্টস এর নাম বলার আগে আপনাদের আমি একটা তথ্য দেই, যে মানে আমি অনেক আগে শুনেছিলাম, জানি না কথাটা সত্য কিনা, বাট এই যখন হিউমিডিটি চ্যাপ্টারটা পড়েছি তখন আমার ওই কথাটার কথা মনে হয়েছে, যে চুল কেউ যদি লম্বা করতে চায়, তাহলে চুল যদি অনেকক্ষণ মানে ভেজা ভেজা রাখে, তাহলে এটা নাকি চুল লম্বা হতে সাহায্য করে। সাইন্টিফিক যে এখানে কে বড় করে দেয় আর কি, চুলটাকে বড় করে দেয়। আপনি এই এই প্যাচের মধ্যে যাওয়ার দরকার নাই, ইনস্ট্রুমেন্টস আছে যার নাম হচ্ছে হেয়ার হাইগ্রোমিটার। হেয়ার হাইগ্রোমিটার মানে এই ইনস্ট্রুমেন্টসটা এরকম, যে ধরেন আমরা যদি ইনস্ট্রুমেন্টসটা এরকম, ওকে, এরকম একটা ইনস্ট্রুমেন্টস, যেটা হচ্ছে আমরা কোনো একটা রুমে দিয়ে দিলাম, কোনো একটা রুমে দেওয়ার পরে ওখানে আপনার হেয়ার থাকে ইনস্ট্রুমেন্টস এর মধ্যে। এই যে যে হেয়ারটা এটা কতটুকু লম্বা হলো সেটার উপর বেস করে করা হবে যে ওই রুমে আপনার হিউমিডিটি কেমন। যদি দেখা যায় যে বেশি লম্বা হয়, তার মানে হিউমিডিটি অনেক বেশি। যদি কম লম্বা হয়, হিউমিডিটি অনেক কম। মূল যে বিষয়টা সেটা হচ্ছে চুলের লম্বা হওয়ার ব্যাপারটা। চুল কেন লম্বা হয়? বিকজ পানি হাইড্রোজেন বন্ডের মধ্যে ঢুকে চুলটাকে লম্বা করে দেয়। তাহলে যেই রুমে পানি বেশি সেই রুমে আমি যখন হেয়ার হাইগ্রোমিটার দিব, সেটা বেশি লম্বা হবে। যেই রুমে পানি কম সেটা কম লম্বা হবে। আপনারা কি ধরতে পেরেছেন হেয়ার জি হাইগ্রোমিটার স্যার। জি কিভাবে? স্যার। ওকে, মানে এই হেয়ারের মধ্যে হাইড্রোজেন বন্ডের মধ্যে ওয়াটার ঢুকে গিয়ে ওটাকে বড় করে দেয়। দ্যাটস ওয়াই আমরা একটা ইনস্ট্রুমেন্টস ইউজ করি, হেয়ার হাইগ্রোমিটার। তো আর মানে আরেকটা আছে, ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব হাইগ্রোমিটার। ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব হাইগ্রোমিটার, এটা আপনি জাস্ট মানে মনে রাখেন। এটা মানে বোঝাইতে গেলে একটু সময় লাগে, সময় লাগবে আর কি, এই মুহূর্তে ওই সময়টা নাই। হেয়ার হাইগ্রোমিটারটা মনে রাখেন, ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব হাইগ্রোমিটার মনে রাখেন। আর 3 নম্বর একটা ইনস্ট্রুমেন্টস আছে রেগনলস হাইগ্রোমিটার, রেগনলস।
তো এই রেগনল্ডস হাইগ্রোমিটারের যে বিষয়টা সেটা আমি একটু বলে দিচ্ছি, যদি মানে আপনি বুঝতে পারেন খুবই ভালো, না বুঝতে পারলে অসুবিধা নেই, আমি জাস্ট বলে দিচ্ছি। জাস্ট মুখস্থ করে নামটা মুখস্থ করে রাখবেন যদি না বুঝতে পারেন, আর বুঝতে পারলে তো খুবই ভালো। দেখেন এই ইয়েতে হেয়ার হাইগ্রোমিটারে আমরা এখানে মূলত ইথার রাখি, একটা টিউবের মধ্যে ইথার ইথার রেখে একটা মানে পাম্প ইউজ করি আমরা, মূলত ওই ইথারের মধ্যে পাম্প দেই। এখানে পাম্প করতে থাকি। খেয়াল করেন কিভাবে আমরা এই ইয়ে দিয়ে হেয়ার হাইগ্রো কি বলে রেগনল্ডস হাইগ্রোমিটার দিয়ে আমরা হিউমিডিটি মেজার করব। ধরেন ঢাকার বাতাসে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একটা রুমে আপনাকে দিয়ে দেয়া হয়েছে এই রেগনল্ডস হাইগ্রোমিটার। রেগনল্ডস হাইগ্রোমিটারটা কি? এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টেস্ট টিউব, এবং এই টেস্ট টিউবে আছে কি ইথার, আর একটা পাম্প আছে টেস্ট টিউবের মধ্যে, যেখানে আমরা যখন পাম্প করব এদিক দিয়ে বাতাস বের হবে, এবং বের হয়ে এই ইথারটা সে ইভাপোরেট করবে, ভ্যাপার হবে বেশি বেশি। আচ্ছা, এই লিকুইড যখন ভ্যাপার হয় তখন লিকুইড একটা মানে একটা এনার্জি লাগে। আপনারা তো জানেন লিকুইড যখন ভ্যাপার হয় সে মানে হিট এনার্জি নেয় ওই কন্টেইনার থেকে, সাথে কন্টেন্ট যা আছে যেমন ইথার থেকে সে হিট এনার্জি নিবে, এবং এই ইয়েটা ঠান্ডা হয়ে যাবে ইথার, এবং এই ওয়ালটাও ঠান্ডা হয়ে যাবে ইথার যে ওয়ালে আছে। আমার কথা বুঝতে পেরেছেন কিনা, যে আমরা যত পাম্প করব, পাম্প করলে এখান দিয়ে বাতাস যাবে, বাতাস গিয়ে এটাকে ইভাপোরেট করবে, যত বেশি ভ্যাপার হবে তত বেশি সে এখান থেকে হিট নেবে, আমরা যেটাকে ল্যাটেন্ট হিট বলি, ঠিক আছে? এবং হিট নিলে এটার টেম্পারেচার কমে যাবে। তো টেম্পারেচার কমতে কমতে এক সময় দেখা যাবে যে টেম্পারেচার অনেক কমে গেছে। আচ্ছা, আমাকে জাস্ট 1 মিনিট একটু সময়। তো এটা ঠান্ডা হবে, ধরেন প্রথমে 37 ডিগ্রি ছিল, আস্তে আস্তে এটা ঠান্ডা হতে থাকবে। 37, 35, 30, 25, 20। তো 20 ডিগ্রিতে যখন ঠান্ডা হয়ে গেল তখন দেখলাম এখানে মানে কেমন যেন ওয়াটারের ড্রপলেট জমা হচ্ছে, যেমন আমরা কোল্ড ড্রিঙ্কস খেলে কোল্ড ড্রিঙ্কস এর গায়ে যেমন ড্রপলেট জমা হয়, সেরকম ড্রপলেট জমা হয়েছে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তাহলে কি কিছু আইডিয়া করতে পারবো কিনা? স্যার স্যাচুরেটেড হয়ে গেছে, স্যাচুরেটেড। স্যাচুরেটেড হয়ে গেছে এয়ারে, ওখানকার এয়ারে যতটুকু ওয়াটার ভ্যাপার আছে সেটা স্যাচুরেটেড, ঠিক আছে? বা আমরা এখানে হিসাবটা এরকম দেখেন, হিসাবটা খেয়াল করেন। আমরা এটা ইয়ে করেছিলাম রুম টেম্পারেচারে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো এই 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সারা রুমের টেম্পারেচার, 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 37 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? এটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই যে যে এই আমরা যত পাম্প করব এবং এই ইয়েটা টেম্পারেচার ইথার যত বেশি ইভাপোরেট করবে তত বেশি এই যে যে ইনস্ট্রুমেন্টসটা এটার টেম্পারেচারটা কমতে থাকবে, এখানকার এই টেস্ট টিউবের টেম্পারেচারটা কমতে থাকবে, এবং এই টেস্ট টিউবের ইমিডিয়েট সাথের যে বাতাসটা, ইমিডিয়েট লেয়ার যেটা, যে ইমিডিয়েট লেয়ার, এই লেয়ারের বাতাসটা ও কিন্তু টেস্ট টিউবের টেম্পারেচারকেই রিপ্রেজেন্ট করবে। মানে সারা রুমের টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস থাকলেও এই যে ওর গায়ে ঘেঁষে যে বাতাসটা সেটা 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আসবে, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ঠিক আছে? তাহলে এই 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি দেখা যায় যে 20 ডিগ্রি সেলসিয়াস আসার পরে এখানে ড্রপলেট জমা হয়েছে, তাহলে আমরা বুঝবো যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সর্বোচ্চ সে যতটুকু ধরে রাখতে পারে ওয়াটার, সেই সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে, পৌঁছে গেলে এখানে এখন ড্রপলেট জমা হয়েছে, তাহলে আমরা
বুঝতে পারবো যে ওই এয়ারে 17 মিলিগ্রাম ওয়াটার ভেপার আছে, ঠিক আছে। এবং এই রেগনল সাইক্রোমিটার দিয়ে আমরা ইয়েও কি বলে অ্যাবসলিউট হিউমিডিটিও মেজার করতে পারি, রিলেটিভ হিউমিডিটিও মেজার করতে পারি। তো আমরা যদি এরকম পেতাম যে এখানে 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ড্রপলেট জমা হয়েছে, তাহলে আমরা বুঝতাম যে এখানকার হিউমিডিটি হচ্ছে, অ্যাবসলিউট হিউমিডিটি হচ্ছে 34 মিলিগ্রাম, কারণ 34 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ ধরে রাখতে পারে 34 মিলিগ্রাম। মানে যেই টেম্পারেচারে যেই টেম্পারেচারে ড্রপলেট হবে, আমরা ওই টেম্পারেচারে সর্বোচ্চ কতটুকু ওয়াটার ধরে রাখতে পারে 1 লিটার এয়ার, সেই অনুযায়ী হিউমিডিটিটা জাজ করব, ঠিক আছে। তো এটা হচ্ছে রেগনল সাইক্রোমিটার। আপনারা কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। ভাইয়া আর একটু রিপিট করা যাবে? আমার কাছে একটু কঠিন স্যার। আচ্ছা, আচ্ছা, এটা বোঝার কিছু নাই রে ভাই। এটা রেগনল সাইক্রোমিটার হিউমিডিটি মেজারমেন্টের জন্য আমরা করি, এটা মুখস্থ করলেই হবে, ঠিক আছে। হেয়ার হাইগ্রোমিটার, রেগনল সাইক্রোমিটার এবং ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব হাইগ্রোমিটার। আর হচ্ছে আমার এই লেকচারটা আমি দিয়ে দিব। আপনি রিপিট শুনলে আশা করি তখন বুঝতে পারবেন। আর যদি এরপরেও না বুঝেন, আমি নেক্সট ক্লাসে এটা করবো, কারণ আই হ্যাভ অলরেডি ক্রস মাই টাইম। আমি নেক্সট ক্লাসে আপনাকে আমি বোঝাই দিব। আপনি আমার ভিডিওটা শুনবেন, শোনার পরে যদি না বোঝেন কয়েকবার শুনে আমি বোঝাই দিব। এই তিনটা আপাতত আমরা মুখস্থ রাখি, ঠিক আছে। তো ইম্পর্টেন্স অফ হিউমিডিটি ইন অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়ায় হিউমিডিটির ইম্পর্টেন্স কি কি সেটা আমরা আহ, মানে কয়েকটা জিনিস দেখি যে অ্যানেস্থেসিয়ায় কি কি ইম্পর্টেন্স পাই হিউমিডিটির। আমরা যখন কোনো একটা গ্যাসকে হিউমিডিফাইড করব, তখন পেশেন্টের হিট এবং ওয়াটার লস কম হবে, ঠিক আছে। আমরা জাস্ট হিট ময়েস্ট এক্সচেঞ্জারটা একটু পরে পড়বো। হিট ময়েস্ট এক্সচেঞ্জার যখন পড়বো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। গ্যাসকে যদি আমরা হিউমিডিফাই করি, তাহলে হিট লস কম হয়, ওয়াটার লস কম হয়, এবং আমাদের লাংয়ের যে সিলিয়ারি মুভমেন্ট, মিউকোসিলিয়ারি মুভমেন্ট, এইটা ভালো থাকে, ঠিক আছে। এই এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আছে, সেটা মানে বলে দিচ্ছি। যেমন ধরেন লাংয়ের যে আছে, তো ধরে রাখতে পারে 1 লিটার এয়ার, সেই অনুযায়ী হিউমিডিটিটা জাজ করব, ঠিক আছে। তো এটা হচ্ছে রেগনল সাইক্রোমিটার। আপনারা কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। ভাইয়া আর একটু রিপিট করা যাবে? আমার কাছে একটু কঠিন স্যার। আচ্ছা, আচ্ছা, এটা বোঝার কিছু নাই রে ভাই। এটা রেগনল সাইক্রোমিটার হিউমিডিটি মেজারমেন্টের জন্য আমরা করি, এটা মুখস্থ করলেই হবে, ঠিক আছে। হেয়ার হাইগ্রোমিটার, রেগনল সাইক্রোমিটার এবং ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব হাইগ্রোমিটার। আর হচ্ছে আমার এই লেকচারটা আমি দিয়ে দিব। আপনি রিপিট শুনলে আশা করি তখন বুঝতে পারবেন। আর যদি এরপরেও না বুঝেন, আমি নেক্সট ক্লাসে এটা করবো, কারণ আই হ্যাভ অলরেডি ক্রস মাই টাইম। আমি নেক্সট ক্লাসে আপনাকে আমি বোঝাই দিব। আপনি আমার ভিডিওটা শুনবেন, শোনার পরে যদি না বুঝেন কয়েকবার শুনে আমি বোঝাই দিব। এই তিনটা আপাতত আমরা মুখস্থ রাখি, ঠিক আছে। তো ইম্পর্টেন্স অফ হিউমিডিটি ইন অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়ায় হিউমিডিটির ইম্পর্টেন্স কি কি সেটা আমরা আহ, মানে কয়েকটা জিনিস দেখি যে অ্যানেস্থেসিয়ায় কি কি ইম্পর্টেন্স পাই হিউমিডিটির। আমরা যখন কোনো একটা গ্যাসকে হিউমিডিফাইড করব, তখন পেশেন্টের হিট এবং ওয়াটার লস কম হবে, ঠিক আছে। আমরা জাস্ট হিট ময়েস্ট এক্সচেঞ্জারটা একটু পরে পড়বো। হিট ময়েস্ট এক্সচেঞ্জার যখন পড়বো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। গ্যাসকে যদি আমরা হিউমিডিফাই করি, তাহলে হিট লস কম হয়, ওয়াটার লস কম হয়, এবং আমাদের লাংয়ের যে সিলিয়ারি মুভমেন্ট, মিউকোসিলিয়ারি মুভমেন্ট, এইটা ভালো থাকে, ঠিক আছে। এই এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আছে, সেটা মানে বলে দিচ্ছি। যেমন ধরেন আমাদের আমরা যখন কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজ করি, যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজ করলেই স্ট্যাটিক ইলেকট্রিসিটির
একটা সম্ভাবনা জাগে। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে কিছু ইলেকট্রন কোন একটা জায়গায় জড়ো হওয়া, এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। মানে ইলেকট্রিসিটিতে তো সাধারণত ইলেকট্রন ফ্লো হয়, ঠিক আছে, ইলেকট্রিসিটির ইয়েতে তো ইলেকট্রন ফ্লো হয় সাধারণত। আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে হচ্ছে ইলেকট্রন ফ্লো হচ্ছে না, বাট ইলেকট্রন জমায়েত হয়েছে কোন একটা জায়গায়। তো, আমরা যে ওটি করি এখানে অনেক ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজ করি। তো এই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট হইতে পারে, মানে অনেকগুলা ইলেকট্রন কোনো একটা জায়গায় জমা হয়েছে। তো হিউমিডিটির যে রোলটা সেটা হচ্ছে হিউমিডিটির মধ্যে যে ওয়াটার ভেপার থাকে, এই ওয়াটার ভেপার ইলেকট্রন গুলাকে ডিসপার্স করে দিলে মানে এই ঠিক আছে, ইয়ে দিয়ে দিব। আপনার রিপিট শুনলে আশা করি তখন বুঝতে পারবেন। জাস্ট হিট ময়েস্ট এক্সচেঞ্জারটা একটু পরে পড়বো, হিট ময়েস্ট এক্সচেঞ্জার যখন পড়বো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। গ্যাসকে যদি আমরা হিউমিডিফাই করি তাহলে হিট লস কম হয়, ওয়াটার লস কম হয়, এবং আমাদের লাংয়ের যে সিলিয়ারি মুভমেন্ট, মিউকোসিলিয়ারি মুভমেন্ট, এইটা ভালো থাকে, ঠিক আছে। এই এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আছে সেটা মানে বলে দিচ্ছি। যেমন ধরেন আমাদের আমরা যখন কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজ করি, যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজ করলেই স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা সম্ভাবনা জাগে। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে কিছু ইলেকট্রন কোন একটা জায়গায় জড়ো হওয়া, এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। মানে ইলেকট্রিসিটিতে তো সাধারণত ইলেকট্রন ফ্লো হয়, ঠিক আছে, ইলেকট্রিসিটির ইয়েতে তো ইলেকট্রন ফ্লো হয় সাধারণত। আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে হচ্ছে ইলেকট্রন ফ্লো হচ্ছে না, বাট ইলেকট্রন জমায়েত হয়েছে কোন একটা জায়গায়। তো, আমরা যে ওটি করি এখানে অনেক ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজ করি। তো এই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট হইতে পারে, মানে অনেকগুলা ইলেকট্রন কোনো একটা জায়গায় জমা হয়েছে। তো হিউমিডিটির যে রোলটা সেটা হচ্ছে হিউমিডিটির মধ্যে যে ওয়াটার ভেপার থাকে, এই ওয়াটার ভেপার ইলেকট্রন গুলাকে ডিসপার্স করে দিলে মানে এই আহ, আমি আমি যেভাবে মনে রেখেছি যে ওয়াটার ভেপারে ইলেকট্রন গুলা ভেসে ভেসে সে জড়ো হতে পারে না, সে সরে যায়। তাহলে এই যে যে ইলেকট্রন গুলা যদি একসাথে জড়ো হয় তাহলে কি ঝামেলা হতে পারে? ফায়ার এন্ড এক্সপ্লোশন হতে পারে। তাহলে আমরা যদি ওটির এনভায়রনমেন্টে ফেভারেবল হিউমিডিটি অ্যাড করতে পারি তাহলে কি হবে? ফায়ার এন্ড এক্সপ্লোশনের চান্সেসটা কমে যাবে, ঠিক আছে। পেশেন্টের কিছু কিছু আহ, ইয়ে আছে, উপকার আছে। আর ওটির টোটাল ওটির সবার জন্য কিছু কিছু অ্যাডভান্টেজ আছে। পেশেন্টের যে অ্যাডভান্টেজ, হিউমিডিটি অ্যাড করতে পারি তাহলে কি হবে? ফায়ার ময়েস্ট এক্সচেঞ্জারটা একটু পরে পড়বো, যে হিট ময়েস্ট এক্সচেঞ্জার যখন পড়বো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। গ্যাসকে যদি আমরা হিউমিডিফাই করি তাহলে হিট লস কম হয়, ওয়াটার লস কম হয়, এবং আমাদের লাংয়ের যে সিলিয়ারি মুভমেন্ট, মিউকোসিলিয়ারি মুভমেন্ট, এইটা ভালো থাকে, ঠিক আছে। এই এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আছে সেটা মানে বলে দিচ্ছি। যেমন ধরেন আমাদের আমরা যখন কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজ করি, যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজ করলেই স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা সম্ভাবনা জাগে। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে কিছু ইলেকট্রন কোন একটা জায়গায় জড়ো হওয়া, এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। মানে ইলেকট্রিসিটিতে তো সাধারণত ইলেকট্রন ফ্লো হয়, ঠিক আছে, ইলেকট্রিসিটির ইয়েতে তো ইলেকট্রন ফ্লো হয় সাধারণত। আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে হচ্ছে ইলেকট্রন ফ্লো হচ্ছে না, বাট ইলেকট্রন জমায়েত হয়েছে কোন একটা জায়গায়। তো, আমরা যে ওটি করি এখানে অনেক ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজ করি। তো এই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট হইতে পারে, মানে অনেকগুলা ইলেকট্রন কোনো একটা জায়গায় জমা হয়েছে। তো হিউমিডিটির যে রোলটা সেটা হচ্ছে হিউমিডিটির মধ্যে যে ওয়াটার ভেপার থাকে,
এই ওয়াটার ভেপার ইলেকট্রন গুলাকে ডিসপার্স করে দিলে মানে এই আহ, আমি আমি যেভাবে মনে রেখেছি যে ওয়াটার ভেপারে ইলেকট্রন গুলা ভেসে ভেসে সে জড়ো হতে পারে না, সে সরে যায়। তাহলে এই যে যে ইলেকট্রন গুলা যদি একসাথে জড়ো হয় তাহলে কি ঝামেলা হতে পারে? ফায়ার এন্ড এক্সপ্লোশন হতে পারে। তাহলে আমরা যদি ওটির এনভায়রনমেন্টে ফেভারেবল হিউমিডিটি অ্যাড করতে পারি তাহলে কি হবে? ফায়ার এন্ড এক্সপ্লোশনের চান্সেসটা কমে যাবে। ঠিক আছে, পেশেন্টের কিছু কিছু আহ ইয়ে আছে, উপকার আছে, আর ওটির টোটাল ওটির সবার জন্য কিছু কিছু অ্যাডভান্টেজ আছে। পেশেন্টের যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজ হচ্ছে যে পেশেন্টের হিট লস, ওয়াটার লস কম হবে, পেশেন্টের মিউকোসিলিয়ারি ফাংশনটা এটা ইমপ্রুভ হবে। ঠিক আছে। আর মানে যদি ইয়া না থাকে, হিউমিডিটি আমরা অ্যাড না করি এয়ারে, তাহলে দেখা যায় যে সিলিয়ারি যে সেক্রেশন গুলা এগুলো আর কি বেশি শুকায় গিয়ে ক্রাস্টের মতো হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ক্রাস্টিংটাও আমরা ইয়ে করতে পারবো, অ্যাভয়েড করতে পারবো। বাট মানে টোটাল ওটিতে আমরা কি সুবিধা পাবো সেটা হলো, আমি একটু আগে যেটা বলেছিলাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি এইটা অ্যাকুমুলেট হতে পারবে না, ওই ওয়াটার ভ্যাপারে ইলেকট্রন গুলা ভেসে ভেসে ডিসপার্স হয়ে যাবে। ঠিক আছে, এইটা আর কি আমরা মনে রাখবো। তাহলে হিউমিডিটির যে ইয়ে অ্যাডভান্টেজ সেটা আমরা জেনে নিলাম। ঠিক আছে। আচ্ছা, হিউমিডিটির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, আমি এটা আবার আনসার দিব। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি কেউ না পারেন, আমি এটা একবার না দুইবার না তিনবার হলেও আমি আনসার দিব। ঠিক আছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ফেভারেবল হিউমিডিটি হ্যাঁ, কত স্যার অতীতে? এটা একটা মানে কি বলে রেঞ্জ আছে। ঠিক আছে, ফেভারেবল হিউমিডিটির একটা রেঞ্জ আছে, সেটা 50 to 60%। 50 to 60% যে ইয়েগুলা আমাদের আসলে আমাদের যে ওটি গুলা ম্যাক্সিমামই গভর্নমেন্ট লেভেলে যেসব ওটি হয় না, এগুলা সব ইয়ে টাইপের ওটি, মানে প্রিমিটিভ টাইপ ওটি। আর ওটির যে স্টাইলটা হওয়া উচিত সেটা হলো যে আপনার ওটিতে পজিটিভ প্রেসার এয়ার থাকবে। পজিটিভ প্রেসার এয়ার মানে যে ওটির বাইরের রুমের বাইরের যে এয়ারটা সেটা ওটিতে ঢুকবে না। ঠিক আছে। তো এই এই ইয়েটা আমরা এগুলাকে মডিউল ওটি বলি। এই এয়ারটা মানে ইসের থেকেই সাপ্লাই দেওয়া হবে। ঠিক আছে, মানে হসপিটালের সিস্টেমে এই এয়ারটা সাপ্লাই দিবে এবং ওটির প্রেশারটা সবসময় পজিটিভ প্রেশার থাকবে এবং ওটির হিউমিডিটি 50 to 60 ডিগ্রি সেলসিয়াস থাকবে। ঠিক আছে। আর টেম্পারেচার ইয়ে হইতে পারে, টেম্পারেচার আপনার টেম্পারেচারের রেঞ্জও এরকম, এটা এক এক বইয়ে এক এক রকম বলা আছে। 20 থেকে 24, কোনো কোনো ক্ষেত্রে আরো কমানো হয়, অ্যাডাল্ট রুটিতে 18 করা হয়। ঠিক আছে। যাই হোক, আমাদের হিউমিডিটিটা 50 to 60% আমরা রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন হিট ময়েস্ট এক্সচেঞ্জার এটা পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এটা যদি না বুঝেন তাহলে আমি কয়েকবার বোঝানোর চেষ্টা করবো, বিকজ এটা পরীক্ষায় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, হিট ময়েস্ট এক্সচেঞ্জার খুবই সিম্পল একটা ইনস্ট্রুমেন্টস, খুবই সিম্পল একটা ইনস্ট্রুমেন্টস। এরকম, যেটা আমরা পেশেন্টের ইটি টিউব, এবং এটা ধরলাম ইটি টিউব, এবং অ্যানেস্থেটিক সার্কিটের মাঝখানে আমরা দিয়ে থাকি। এটা কি কোনো ইয়ে লাগে, ইলেকট্রিসিটি সাপ্লাই লাগে? না স্যার। এটা কোনো ইলেকট্রিসিটি সাপ্লাই লাগে না। ঠিক আছে। আচ্ছা, এটা ভেরি সিম্পল। এটা কিভাবে কাজ করে সেটা
মানে আমরা এতক্ষণ যে নলেজ গুলা জানলাম, মানে প্রত্যেকটা আইডিয়া এখন কাজে দিবে। ঠিক আছে, আপনাদের কি এইটুকু মনে আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 লিটার এয়ার যতটুকু ওয়াটার ধরে রাখতে পারে, 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 লিটার এয়ার তার চেয়ে বেশি ওয়াটার ধরে রাখবে, এবং 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 লিটার এয়ার তার চেয়েও বেশি ওয়াটার ধরে রাখবে। 20 ডিগ্রিতে কত বলেছিলাম বলেন তো? 1700। 17। টেম্পারেচার যদি আরেকটু বাড়ে, আর একটু বেশি ধরে রাখতে পারবে 34 মিলিগ্রাম, 34, এবং 47, 37-এ 44। 44, 44 44, মিলিগ্রাম 44। গুড। মানে আপনার বেসিক এই আইডিয়াটুকুই যথেষ্ট যে টেম্পারেচার যত বাড়াবো, বাতাস যত উত্তপ্ত হবে, তত সে পানি ধরে রাখার ক্ষমতাটা তার বাড়বে। ঠিক আছে, এখন আসেন এখানে আমরা পেশেন্টের ইটি টিউব দিয়ে যে এয়ারটা আসবে, ধরেন এক্সপাইরেটরি এয়ার, পেশেন্টের ইটি টিউব দিয়ে এক্সপাইরেটরি এয়ার আসছে। এই এক্সপাইরেটরি এয়ারটা, এটার দেখি আমি দুজনকে ভলান্টিয়ার রাখি। আচ্ছা, শারবিন আক্তার এবং আবু আলিম, আপনারা কাইন্ডলি রেসপন্স করবেন। ধরেন পেশেন্টের এক্সপাইরেটরি এয়ার, এই এক্সপাইরেটরি এয়ারের টেম্পারেচারটা কেমন বলেন তো দেখি। এক্সপাইরেটরি এয়ারের টেম্পারেচার কেমন হতে পারে? আমরা যে, এটা ডেফিনেটলি বডি টেম্পারেচার তো হবে, তাই তো? জি। আচ্ছা, তো ধরলাম 37 ডিগ্রি সেলসিয়াস, যদিও 35 বা এরকম হয়, 37 ডিগ্রি সেলসিয়াসই ধরলাম। আর এটার হিউমিডিটি কেমন হবে বলেন তো? আমাদের যে এক্সপায়ার্ড এয়ার, এটার হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি কত পার্সেন্ট বলেন তো দেখি। এক্সপায়ার্ড এয়ারের রিলেটিভ হিউমিডিটি কত পার্সেন্ট? 37%। 50%। না না, একদম এটা 50%। নো নো নো, 100%। শোনেন, এই যখন ইন্সপাইরেশন নেওয়া হয়, ঠিক আছে, যখন ইন্সপাইরেশন নেওয়া হয়, নেজোফেরিংসে যখন আমাদের এই ড্রাই এয়ারটা যায়, তখন নেজোফেরিংস থেকে ওয়াটার অ্যাড হয়ে একদম 100% স্যাচুরেট হয়ে যায়। ঠিক আছে, মানে 100 হিউমিডিফাই হয় 100%। মানে হচ্ছে এখানে যদি 37 ডিগ্রি সেলসিয়াস, তো আপনি যদি এইখান থেকে 1 লিটার এক্সপায়ার্ড এয়ার নেন, এক্সপায়ার্ড গ্যাস নেন, কত মিলিগ্রাম ইয়ে পাবেন বলেন তো? ওয়াটার ভেপার কত মিলিগ্রাম পাবেন? 40 মিলিগ্রাম। ইয়েস, একদম 100% স্যাচুরেটেড। কিন্তু মানে মনে রাখেন যে আমাদের আহ, ইয়াতে রুম এয়ারে যতটুকুই ইয়ে থাকুক না কেন, যতটুকুই স্যাচুরেশন থাকুক না কেন, যতটুকুই হিউমিডিটি থাকুক না কেন, এটা যখনই পোস্টেরিয়র নেজোফেরিংসে যাবে, পোস্টেরিয়র নেজোফেরিংসে গিয়ে একদম 100% সে স্যাচুরেট হয়ে যাবে। এবং এটা ইন্সপায়ার্ড এয়ারটা যখন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যাবে, তখন 100% স্যাচুরেটেড। এটাই তো বের হবে এক্সপায়ার্ড এয়ারে, এবং এটা থাকবে 100% স্যাচুরেটেড এয়ার। এখন আমরা দেখবো যে এই যে যে এই ইনস্ট্রুমেন্টসটা আমরা রেখেছি, হিট ময়েস্ট এক্সচেঞ্জার, হিট ময়েস্ট এক্সচেঞ্জারের ইয়ে কত, টেম্পারেচার কত? হিট ময়েস্ট এক্সচেঞ্জার এটা কিন্তু রুম টেম্পারেচারেই আছে। ঠিক আছে, আমি যখন ইনকর্পোরেট করলাম, এটা তো রুম টেম্পারেচারেই ছিল, অতএব এটার টেম্পারেচার কত? 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, খুব খেয়াল করেন, আপনি এতক্ষণ যা শিখেছেন সেটা, সেই নলেজ গুলা এখানে কাজে লাগবে। তো হিট ময়েস্ট এক্সচেঞ্জারে কিছু আমরা ইউজ করি, কিছু এলিমেন্ট ইউজ করি, যে এলিমেন্ট গুলার মধ্যে এক মানে এক ধরনের এলিমেন্ট আছে, তাকে আমরা বলি হাইগ্রোস্কোপিক এলিমেন্ট। হাইগ্রোস্কোপিক এলিমেন্ট, হাইগ্রোস্কোপিক মানে হচ্ছে যারা পানি ধরে রাখতে পারে, তাদেরকেই বলা হয় হাইগ্রোস্কোপিক এলিমেন্ট। তাহলে এখন এই হাইগ্রোস্কোপিক যে সাবস্টেন্স গুলো আমরা ইউজ করি,
সেইটা এখানে কি কাজ করে সেটা একটু আমরা দেখি। প্রথমত, এই যে যে 37 ডিগ্রি সেলসিয়াসের এয়ারটা যখন এখানে 20 ডিগ্রি সেলসিয়াসে আসবে, 20 ডিগ্রি সেলসিয়াসের ইয়ের মধ্যে আসলো, তখন দেখেন এখানে এই যে যে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর এখানে আছে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো এই যে যে এখানে বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারে হিট এনার্জি মুভ করা শুরু করবে, দ্যাট ইজ এখন আর এটা 37 ডিগ্রি সেলসিয়াস থাকবে না। এখানের এই এই হিট এনার্জি কিছুটা নিয়ে নিবে। মানে আসলে আমরা হিট ময়েস্ট এক্সচেঞ্জারে এমন কিছু এলিমেন্ট ইউজ করি যারা হিটকেও ধরে রাখতে পারে, ময়েস্টকেও ধরে রাখতে পারে। মানে এই দিক দিয়ে যে গরম বাতাসটা, এক্সপায়ার্ড বাতাসটা বের হচ্ছে, যার ইয়ে হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, এইটা যখন আপনার এই 20 ডিগ্রি সেলসিয়াসে আসবে, দ্যাট ইজ রুম টেম্পারেচারে আসবে, তখন এই হিট ময়েস্ট এক্সচেঞ্জারের যে একটা স্পেশাল প্রপার্টিজ হচ্ছে যে এই হিটটাকে সে ধরে রাখবে। দ্যাট ইজ 37টা এখন আর 37 থাকবে না, সে হিট এনার্জি এখানে দিয়ে ধরেন এমন হয়ে গেল যে 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াস, কারণ ও তো হিট এনার্জি দিছে, ও একটু গরম হয়েছে। ও 20 ছিল, ও ধরেন 25 হয়েছে, মানে আগের চেয়ে গরম হয়েছে। আর ও যেহেতু হিট এনার্জি দিয়েছে, ও ঠান্ডা হবে। তো আমার কথা হলো যে এই যে যে 37 ডিগ্রি সেলসিয়াসে সে 44 ইয়ে ধরে রেখেছিল, এখন কি সে এই 44 মিলিগ্রাম ধরেন ওই বাতাসের ইয়ে হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস 37 থেকে, এখন কি সে ওই টোটাল এয়ার ওয়াটার ধরে রাখতে পারবে কিনা না স্যার। এই না, কম। টেম্পারেচারে? ধরে রাখতে পারবে না। তাহলে এই যে যে এক্সট্রা যে ওয়াটার ভ্যাপার, সেটা কিন্তু এখানে দেখেন ইয়ে হবে, জমা হবে। এই জায়গায় ওয়াটার ভ্যাপার এক্সট্রা জমা হবে, যখনই বাতাসটা ঠান্ডা হবে তখনই এখানে ওয়াটার ভ্যাপার জমা হবে। এবং এইটা বাতাস ঠান্ডা হবে কারণ হিট এনার্জি দিচ্ছে, তাহলে এটা গরম হবে আগের চেয়ে। এটা যদি 20 থাকে তাহলে 25 হবে, 26 হবে, 27 হবে, এরকম হবে। এবং কিছু ওয়াটার ভেপার এখানে জমা হবে। ওকে, এটা যাওয়ার সময় এই কাহিনীগুলা ঘটলো। এবার পেশেন্ট যখন নিঃশ্বাস নেবে, ইন্সপায়ার করবে, এই ইন্সপাইরেশনের সময় সে বাতাসটা নিচ্ছে হচ্ছে কিন্তু মানে রুম এয়ারের। ঠিক আছে, এবং আমরা দিচ্ছি একদম ফ্রেশ গ্যাস, যেটাই দিচ্ছি কোনো রকম কোনো ইয়েই নাই। অক্সিজেন দিচ্ছি, নাইট্রাস দিচ্ছি, আর দিচ্ছি আইসোফ্লুরিন, এর মধ্যে তো কোনো ওয়াটার নাই, নো ওয়াটার। তো এই যে ওয়াটার ফ্রি যে ড্রাই গ্যাস, এটা যখন এই দিক দিয়ে যাবে, তখন দেখেন এখানে তো ওয়াটার ভেপার আছে, এই ওয়াটার ভেপার এখানে অ্যাড হবে। আবার এটা তো ধরেন রুম এয়ারের মানে টেম্পারেচার হচ্ছে রুম টেম্পারেচারের 20 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে যে কম টেম্পারেচার, এখন এটা তো গরম, 26 27 ডিগ্রি সেলসিয়াস, ও এখন এটাকে হিট এনার্জিও দিবে, আবার ওয়াটার ধরে রেখেছিল, ওয়াটারও দিবে। তার মানে সে হিট এবং ময়েস্টকে এক্সচেঞ্জ করছে। এক্সপাইরেশনের সময় হিট এবং ময়েস্ট সে ধরে রাখছে, ইন্সপাইরেশনের সময় ওই ধরে রাখা হিট এবং ময়েস্টকে, ওয়াটারকে সে অ্যাড করছে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে হিট ময়েস্ট এক্সচেঞ্জার। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে? জি স্যার। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, কেউ যদি বুঝতে না পারেন দয়া করে বলেন, আমি আবার এক্সপ্লেনেশন করব। এটা পরীক্ষার জন্য জরুরি, এটা আপনার বুঝতে হবে। ঠিক আছে, কাজ করে যেভাবে, এটা একটু কষ্ট করে আবার একটু এই মানে কিভাবে কাজ করে। হ্যাঁ, ইন্সপিরেশনের সময় কি হচ্ছে, এক্সপিরেশনের সময় কি হচ্ছে, আচ্ছা, এটা স্যার আমি এই যে বলছি। 20 হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস থেকে যে 25 ডিগ্রি সেলসিয়াস কিভাবে যাচ্ছে এই জিনিসটা আর একটু আচ্ছা, 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 ঠিক আছে, আমি বলছি। দেখেন এখানে আমরা যখন ধরেন ওটি আমরা একদম পেশেন্টের ইন্টিউবেট করলাম, ইন্টিউবেট করার পরে পেশেন্টকে আমরা এই হিট ভয়েস এক্সচেঞ্জারটা আমরা ইনকর্পোরেট করব। ঠিক আছে, এটা হচ্ছে তার
ইটি টিউব, এখন হিট ময়েস এক্সচেঞ্জারটা। আচ্ছা, আহ, আপনারা যাদের ইয়ে আছে একটু কাইন্ডলি মিউট করে দেন। আমরা হিট ময়েস এইচএমই ফিল্টারটা যখন দেই তখন দেখবেন যে ওইটার টেম্পারেচার তো ডেফিনেটলি রুম টেম্পারেচারের, তাই না? রুম টেম্পারেচার যা, ওর টেম্পারেচারও তাই, 20 ডিগ্রি সেলসিয়াস ধরলাম রুম টেম্পারেচার, অতএব এইচএমই টেম্পারেচারও 20 ডিগ্রি সেলসিয়াস। তো পেশেন্টের বডি থেকে যে এক্সপায়ার্ড এয়ারটা আসছে, এই এক্সপায়ার্ড এয়ারের টেম্পারেচার হচ্ছে গিয়ে বডি টেম্পারেচার, কোর টেম্পারেচার ধরলাম আমাদের সুবিধার্থে 37 ডিগ্রি সেলসিয়াস ধরলাম। মানে এখানে আসলে ইয়ে হচ্ছে 35 ডিগ্রির মতো, তবে আপনি ধরে নেন কোর টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস এবং এটার হিউমিডিটি 100%। মানে হচ্ছে এখানে 1 লিটার এয়ার নিলে আমি প্রায় 44 মিলিগ্রাম ওয়াটার ভেপর পাবো, এই এক্সপায়ার্ড এয়ারে যে ওয়াটার ভেপর আসছে। এখন এই যে হিট ময়েস এক্সচেঞ্জার যে ইনস্ট্রুমেন্টসটা দেয়া হয়েছে, এইটার মানে যদি আহ, আহ, এটার কোনো একটা প্রবাদের সাথে এটার সিনোনিমাস কোনো একটা কিছু আনা হয়, তাহলে আপনি বলতে পারেন যে কইয়ের তেলে কই ভাজা। কইয়ের তেলে কই ভাজা মানে কি, আমাদের বডির যে হিট, আমাদের বডির যে ওয়াটার ভেপার বের হয়ে যাচ্ছিল অ্যাটমসফেয়ারে, সেটাকে সে রিটেইন করবে, সে ধরে রাখবে, ধরে রেখে সেটাই আবার বডিতে পাঠায় দিবে। এটা সে কিভাবে করে? সেটা হচ্ছে যে ওর টেম্পারেচার তো ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এখন এই হিট ময়েস এক্সচেঞ্জারে একটা ইয়ে আছে, সেটা নাম হচ্ছে হাইগ্রোস্কোপিক ম্যাটেরিয়াল, যে ওয়াটার ধরে রাখতে পারে। এবং এর সাথে সে আরেকটা কম্পোনেন্ট আছে যারা হিট, অনেকগুলো এলিমেন্ট আছে, আমি ওটার নাম আপনাকে একটু পরে বলছি। হিট ধরে রাখতে পারে এবং ওয়াটার ধরে রাখতে পারে, এরকম কিছু এলিমেন্ট হিট ময়েস এক্সচেঞ্জারে আছে। তো দেখেন, এই যে যে যখন 37 ডিগ্রির গরম বাতাসটা যখন এখানে আসবে 20 ডিগ্রি সেলসিয়াসের হিট ময়েস এক্সচেঞ্জারে, তখন এই গরম বাতাস থেকে এই হিট ময়েস এক্সচেঞ্জার সে আর কি কিছু হিট নিয়ে নিবে। হিট নিয়ে তার টেম্পারেচারটা বাড়ায় ফেলবে। তার টেম্পারেচার 20 ছিল, এখন হয়তো 27 28 এরকম হয়ে যাবে ওই এই টেম্পারেচারে। মানে এক্সপায়ার্ড এয়ারের টেম্পারেচারেই ওর টেম্পারেচার এখন 27 28 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এবং দেখা যাবে যে এক্সপায়ার্ড এয়ার ও হিট এনার্জি দিতে গিয়ে ওর টেম্পারেচার কমে গেছে। আগে ছিল 37, এখন দেখা গেছে হিট এনার্জি দিয়ে ওর টেম্পারেচার 25 26 বা 27 ডিগ্রি সেলসিয়াস এরকম হয়েছে। তো আগে ওর মধ্যে ছিল 44 মিলিগ্রাম ওয়াটার ভ্যাপার, এখন তো ওর টেম্পারেচার অনেক কমে গেছে। এখন কিন্তু ও এই 44 মিলিগ্রাম ওয়াটার ভ্যাপার ধরে রাখতে পারবে না। ঠিক আছে, এখনো হয়তো ধরে রাখবে 25 মিলিগ্রাম বা এরকম। তাহলে বাকি যে আপনার প্রায় 19 20 মিলিগ্রাম ওয়াটার, সেটা কি হবে? সেটা এখানে জমা হবে। তাহলে যখন পেশেন্ট এক্সপাইরেশন করলো তখন ওয়াটার জমা হলো, তারপর হিট এনার্জি সেটাও ইয়াতে ধরে রাখলো। এরপরে যেটা হবে, যখন পেশেন্ট ইন্সপাইরেশনের আগে যে এক্সপাইরেশন করেছিল, সেই এক্সপাইরেশনের সময় যেটা হয়েছিল যে কিছু হিট এনার্জি সে ধরে রেখেছে, কিছু ওয়াটার ভ্যাপার ধরে রেখেছে ড্রপলেট হিসেবে। এখন যখন ইন্সপাইরেশন করবে ড্রাই গ্যাস, মানে আমরা যখন এই ইয়েতে রোটামিটার দিয়ে অক্সিজেন এবং নাইট্রাস যখন দিব, সেটা যখন সেই ফ্রেশ গ্যাসটা যখন ইন্সপায়ার করবে, তখন ওই ধরে রাখা ওয়াটার সেটা এখানে ভ্যাপার হিসেবে অ্যাড হবে। ধরে রাখা হিট এনার্জি সে এখন এখানে এসে এই ঠান্ডা যে বাতাসটা আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাকে একটু গরম করে দিবে, 27 ডিগ্রি বা 28 ডিগ্রি এরকম করে দিল। তাহলে যেটা হবে যে পেশেন্টের মানে হিট লসটা কম হবে, বডি থেকে হিট লসটা কম হবে, কারণ এই হিটটা ধরে আবার সে হিটটা বডিতেই দিয়ে দিচ্ছে, ওয়াটার ধরে আবার ওয়াটারটা বডিতেই দিয়ে দিচ্ছে। এটাই হিট মাস এক্সচেঞ্জারের মেকানিজম অফ অ্যাকশন। বোঝা গেছে কি এখন? জি স্যার। আচ্ছা, আর এখানে মানে এই 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 কাজের জন্য কিছু ইয়ে করা হয়,
যেমন আপনার ক্যালসিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, সিলিকা জেল, ঠিক আছে, পেপার, স্পঞ্জ, ফোম। এটা আমি যে পিডিএফটা দিয়েছি ওখানে দাগানো আছে, ওটা একটু দেখে নিন। এখন খুব ব্রিলিয়ান্ট যে উনি একটু বলবেন, ধরেন ওটির নষ্ট হয়ে গেছে, এসি নষ্ট হয়ে গেছে এবং রুম টেম্পারেচার 35-এর মতো হয়েছে। 35 না, ধরলাম 33 ডিগ্রি সেলসিয়াস। রুম টেম্পারেচার এখন 33 ডিগ্রি সেলসিয়াস। এইটা একটা সিনারিও। আর হচ্ছে আমাদের একজন খুবই ভালো সার্জন আছেন। স্যার হচ্ছে যে গরমের দিনেও লেপ গায়ে দিয়ে ঘুমান। ওনার রুমের টেম্পারেচার রাখেন উনি 17-18। এবং ওনার ওটিতে আমরা বুঝতে পারি যে এই স্যার আসছেন, কারণ হচ্ছে ওনার ওটির টেম্পারেচার মানে অনেক লো থাকে, 18, 17, আরো কম থাকে, আরো কম। মানে উনি প্রেফার করেন, ঠিক আছে। তো যদি এমন হয় যে রুম টেম্পারেচার 15 ডিগ্রি, এখন 33 ডিগ্রি, জন্য কিছু করা হয়। যেমন আপনার ক্যালসিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, সিলিকা জেল, ঠিক আছে, পেপার, জি স্যার। কিছু ওয়াটার ভ্যাপার ধরে রেখেছে ড্রপলেট হিসেবে। এখন যখন ইন্সপাইরেশন করবে ড্রাই গ্যাস, মানে আমরা যখন এই রোটামিটার দিয়ে অক্সিজেন এবং নাইট্রাস যখন দিব, সেটা যখন সেই ফ্রেশ গ্যাসটা যখন ইন্সপায়ার করবে, তখন ওই ধরে রাখা ওয়াটার সেটা এখানে ভ্যাপার হিসেবে অ্যাড হবে। ধরে রাখা হিট এনার্জি সে এখন এখানে এসে এই ঠান্ডা যে বাতাসটা আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাকে একটু গরম করে দিবে, 27 ডিগ্রি বা 28 ডিগ্রি এরকম করে দিল। তাহলে যেটা হবে যে পেশেন্টের মানে হিট লসটা কম হবে, বডি থেকে হিট লসটা কম হবে, কারণ এই হিটটা ধরে আবার সে হিটটা বডিতেই দিয়ে দিচ্ছে। ওয়াটার ধরে আবার ওয়াটারটা বডিতেই দিয়ে দিচ্ছে। এটাই হিট মাস এক্সচেঞ্জারের মেকানিজম অফ অ্যাকশন। বোঝা গেছে কি এখন? জি স্যার। আচ্ছা, আর এখানে মানে এই 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 কাজের জন্য কিছু করা হয়। যেমন আপনার ক্যালসিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, সিলিকা জেল, ঠিক আছে, পেপার, স্পঞ্জ, ফোম। এটা আমি যে পিডিএফটা দিয়েছি ওখানে দাগানো আছে, ওটা একটু দেখে নিন। এখন খুব ব্রিলিয়ান্ট যে উনি একটু বলবেন, ধরেন ওটির নষ্ট হয়ে গেছে, এসি নষ্ট হয়ে গেছে এবং রুম টেম্পারেচার 35-এর মতো হয়েছে। 35 না, ধরলাম 33 ডিগ্রি সেলসিয়াস। রুম টেম্পারেচার এখন 33 ডিগ্রি সেলসিয়াস। এইটা একটা সিনারিও। আর হচ্ছে আমাদের একজন খুবই ভালো সার্জন আছেন। স্যার হচ্ছে যে গরমের দিনেও লেপ গায়ে দিয়ে ঘুমান। ওনার রুমের টেম্পারেচার রাখেন উনি 17-18। এবং ওনার ওটিতে আমরা বুঝতে পারি যে এই স্যার আসছেন, কারণ হচ্ছে ওনার ওটির টেম্পারেচার মানে অনেক লো থাকে, 18, 17, আরো কম থাকে, আরো কম। মানে উনি প্রেফার করেন, ঠিক আছে। তো যদি এমন হয় যে রুম টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, যদিও এটা এই 15 ডিগ্রি সেলসিয়াস ইট শুড নট বি, ধরেন 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এখন কোন পরিস্থিতিতে, একটা বললাম যে অনেক গরম, এসি নষ্ট হয়ে গেছে, আর একটা হচ্ছে অনেক ঠান্ডা, 15 ডিগ্রি সেলসিয়াস, কোন পরিস্থিতিতে হিট ময়েস এক্সচেঞ্জার ইনইফেক্টিভ হবে, কাজ কম করবে, বলেন তো দেখি। ভাইয়া 33 ডিগ্রি যেটা। 33 ডিগ্রি মানে হচ্ছে
এক্সপায়ার্ড এয়ারের কাছাকাছি যখন আসবে তখন এটা আসলে, এটা তো তখন দেখা গেল একদম এক্সপায়ার্ড এয়ারের কাছাকাছি টেম্পারেচার, মানে 37 আর 33 ডিগ্রি কাছাকাছি। তাহলে ও যতটুকু এয়ার ধরে রাখতে পারে, ও প্রায় কাছাকাছি এয়ারই ধরে রাখতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে, সরি, এয়ার এয়ার না বলে আমার ওয়াটার বলা উচিত ছিল, যে ও যতটুকু ওয়াটার ধরে রাখতে পারে ও কাছাকাছি ওয়াটার ধরে রাখতে পারে। অতএব ও মানে খুব একটা বেশি ওয়াটার ধরে রাখতে পারবে না, বিকজ ও যা পারে ও তো তার কাছাকাছি পারে। কিন্তু আপনি যদি দেখেন এই ঠান্ডাটা, ও যতটুকু ওয়াটার ধরে রাখতে পারে, এই ঠান্ডা যে ইয়েটা আছে, ও তার চেয়ে অনেক কম ওয়াটার ধরে রাখতে পারে। ঠিক আছে, তাহলে বাকি যে ওয়াটারটা সেটা এখানে জমা হবে এবং আবার সে এই ওয়াটারটা অ্যাড করতে পারবে। দ্যাটস ওয়াই যত বেশি ডিফারেন্স হবে বডি টেম্পারেচারের সাথে রুম টেম্পারেচারের ডিফারেন্স যত বেশি হবে, হিট ময়েস্ট এক্সচেঞ্জার তত ভালো কাজ করবে। আর ডিফারেন্স যত কম হবে হিট ময়েস্ট এক্সচেঞ্জার তত খারাপ কাজ করবে, ইনইফেক্টিভ হবে। আচ্ছা, বোঝা গেছে? জি ভাইয়া, বুঝা গেছে। আচ্ছা আচ্ছা, এখন কোনটা পড়তে চান বলেন তো? পালস অক্সিমিটার পড়তে চান না